স্রোত, সবকিছু বড্ড জটিল। কেন যে বড় হলাম, যত সময় যাচ্ছে আমাদের সবার জীবনগুলো কেমন জটিল হয়ে যাচ্ছে। চাপ বাবা। তোর আবার জীবন এত জটিলতা কিসের রে? এসএস স্যার প্রপোজ করেছেন নাকি? তোর ওই খারুসটা আবার করবে প্রপোজ? তাহলে তো হয়েই যেত। তাহলে তো হয়েই যেত। তাহলে আবার কি হয়েছে? তাহলে জটিলতাটা কিসের? জানিস তো আঙ্কেলরা মাঝে মাঝে বড্ড ছেলে মানুষই করে। আমি জানি উনি আমাকে স্নেহ করেন, কিন্তু কিন্তু আঙ্কেল তোর আর এসএস স্যারের বিয়ে ঠিক করে ফেলেছেন নাকি? না না, ওই লোকটা নিজের ছেলেকে যা ভয় পায়, ও নিজের ছেলেকে নাকি এইসব প্রস্তাব দেবে। না না, তবে ওনার মনে হয়েছে আমার প্রতি ওনার কোনো দায়িত্ব পালন করা উচিত। দেখুন, বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে বলে উঠে পড়ে লেগেছে। আর এই খারুসটার উল্টোপাল্টা কথায় আমি রেগে মেগে আপনাকে হ্যাঁ বলে দিয়েছি। ছেড়েছে। করেছিসটা কি? দাদা আমাকে আগে খুলে কেসটা বলতো কি হয়েছে। বাবা ডাকছে কেন? আর তুমি এত রাতে বই নিয়ে বসবে? বাবা তোমাকে কতবার বলা হয়েছে যে তুমি 9:30টার মধ্যে শুয়ে পড়বে, কেন কোনো কথা শোনো না বলো তো? বলে বাবা রে বাবা, আমি কোনো স্ট্রেস নিচ্ছি না, জাস্ট বইটাতে একটু চোখ বোলাবো, তারপর যখন ঘুম আসবে শুতে চলে যাবো। জাগিয়ে যে কারণে তোকে ফোন করেছিলাম, আমার বন্ধু শোভন আর ওর ছেলে সৌভিক, ওরা শনিবার দিন আসছে। আজকেই ডেটটা ফাইনাল করলো, তুই কিন্তু বাড়ি থাকিস। বাবা তুমি সেই অন্যের ব্যাপারে নাক গলিয়েই ছাড়বে, তাই তো? তুই কি স্রোতের কথা বলছিস? ও অন্য কোথায়? ও আমার মেয়ে, আর ওদের বাড়ির দুঃখ বলবো। দেখি, তোকে যে কথাটা বলেছি সেটা খেয়াল রাখিস। ওই দিন কিন্তু তোকে থাকতে হবে। কেন? আমার থাকার কোনো কারণ আমি দেখছি না। ওরে বাবারে বাবা, তুই আবার আমাকে অনেকগুলো কথা বলিয়ে ছাড়। তোকে তো বললাম যে তুই ছাড়া আমার আর কেউ নেই। এতগুলো লোক আসবে, তোর পিসিমণি থাকবে কিনা ঠিক নেই, আমি একা হাতে কি করে সামলাবো বলতো? তারপর যদি আমার শরীর খারাপ হয়, তুই তো বাবা বলবো। বাবা আমাকে এসব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই। তুমি সেখানে কার না কার সম্বন্ধ করবে আর সেই নিয়ে লাফালাফি করবে, আর আমি সেখানে থেকে কি করব? আমাকে সঙ্গ দিবি। পারবো না বাবা, স্রোত বিয়ে করতে চাইছে না, ও চাইছে ভালো করে পড়াশোনা করতে, আর তুমি তাকে বিয়ে করতে ফোর্স করছো। বাবা তুমি যে এরকম টিপিক্যাল টাইপ সেটা আমি ভাবতাম না, যে একটা মেয়ের জীবনে বিয়েটাকে সব বলে মনে করে। বাবা তুমি তো জানো স্রোত ভালো পড়াশোনা, ওর উজ্জ্বল ক্যারিয়ার ওর জন্য অপেক্ষা করছে, ও চাইলে নিজে কিছু করতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে বলেই ও কিছু বলতে পারছে না। বাবা তুমি কেন স্রোতের ক্যারিয়ার তৈরি করতে ইন্সপায়ার করছো না ওকে? কেন তুমি তোমার বন্ধু ছেলেকে ওর ঘাড়ে চাপাচ্ছ? বাবা এটা কি মিসগাইড করা নয়? আচ্ছা বাবা, তুমি একবার ওকে জিজ্ঞেস করেছো ও কাউকে ভালোবাসে কিনা? হতেই তো পারে ওর কাউকে ভালো লাগতেই পারে। কলেজে তো কতজনের সাথে ওর বন্ধুত্ব আলাপ পরিচয় দেখে, হয়তো তাদের মধ্যে কারোর প্রতি ওর দুর্বলতা আছে। তুমি কি একবার সেটা জিজ্ঞেস করেছো ওকে? কলেজে সবাই ভালো বন্ধু, আর আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড, বুঝলি? ওর যদি ভালোবাসা থাকতো আমাকে নিশ্চয়ই বলতো। কেন, ও কি তোকে কিছু বলেছে নাকি? তোকে ভালোবাসে নাকি? আমাকে আমাকে কেন কিছু বলবে? আমাকে কেন বলতে যাবে? বাবা তুমি না আশ্চর্য কথা বল। তবে তো আমাকে অন্য কথা বলতে হয়। কিরকম? তোর যখন ওর বিয়ে নিয়ে এত আপত্তি, আমার তো মনে হচ্ছে তোরই ওকে বিয়ে করার শখ, তাই আর কারোর সাথে তুই ওর বিয়েটা মানতে পারছিস না। আমার কিছু বলতে আসাই ভুল হয়েছে। আমি কিছু বলবো আর তুমি তার অন্য মানে মারবো, যত সব বোকা বোকা কথা। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার মেয়ের যার সাথে ইচ্ছে তুমি তার সাথে দিয়ে দাও, আর কি, যার নামে যা সব কিছু। শনিবার সন্ধ্যাবেলা থাকবি। আমি তো বাপরে, তোর থেকে 4 গুণ বেশি জেদি।
ঝুড়ি থেকে বেড়াল আমি বার করেই ছাড়ব। সর্বনাশ, এসব কি কাণ্ড! তুই আমাকে তো বলিস নি একবারও তুই এসব কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি আমি কি করেছি? আমি তো বলেই চিন্তায় চিন্তায় মাথা খারাপ করে ফেলছি। এখন চিন্তা করছিস? একজনের সাথে ঝগড়া করে আবার একজনকে হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে এখন চিন্তা করে বেড়াচ্ছিস। কি হচ্ছে বলতো শ্রুতেশ? তোকে বলাটাই না আমার ভুল হয়েছে। আমি আমি মোটেই কাউকে সরাসরি হ্যাঁ বলে দিইনি। আঙ্কেল ওই ছেলেটাকে দেখার জন্য জোর করছিল, আমি সেটাতেই হ্যাঁ বলেছি। এ তো তোকে বলেও কেস হলো দেখছি। না বলে কি করতিস আমাকে? চুপচাপ ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নিতিস, ডাক্তারকে চোখে জলে ভাসিয়ে। মোটেও কেউ আমার জন্য চোখের জলে ভাসবে না, বরং হাফ ছেড়ে বাঁচবে। আমি যে তার বাড়িতে যাই, তার বাবার ভালোবাসার ভাগ বসাচ্ছি, তাতেই তো আমার গা জ্বলে যাচ্ছে। তবে সেই জন্য মোটেই আমি সেখান থেকে সরে আসতে রাজি নই। তবে দিদিভাই, প্লিজ 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 আমাকে হেল্প করতেই হবে তোকে। আমি জানি আঙ্কেল কিছু না কিছু তোকে বলবে এই ব্যাপারে। তুই তুই কিছু একটা বলে এই বিয়েটা কাছিয়ে দে। কি বলি বলতো, আমি গুরুজন মানুষ, তারপর এত হেল্প করেছেন উনি আমাদের। আরে বাবা দিদিভাই, তুই তো তাকে অপমান করছিস না। তুই তুই বরং বলে দে এখন আমরা স্রোতের বিয়ে দেবো না। সে তো উনিও এখন আর কথা বলেনি। আমি অন্য কথা ভাবছি জানিস, আমি ভাবছি যদি ওনাকে বলতে পারি যে ওনার এই ভালোবাসার ভাগাভাগিটা যদি পার্মানেন্ট উনি করতে পারেন। দিদিভাই প্লিজ প্লিজ মজা করিস না। আমি আমি বিলেতি ডাক্তারকে বিয়ে করবো না, আর হুকুম করার কথাও আমি ভাবছি না। তার চেয়ে আমি বিয়েই করবো না। আমি ডাক্তার হব, নিজের মতো চলবো। আর আমি জানি আমার মতো এরকম ঝৌরুটি মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না, আমি শিওর। দিদিভাই তার চেয়ে এটাই ভালো না? আমি স্বাবলম্বী হব, স্বনির্ভর হব, স্বাধীন হব। এমনিতেই ডাক্তারদের কাজের কত প্রেশার থাকে তুই জানিস। তাদের বিয়ে টিয়ে করা না চাপের। মাঝে কথা একটু কম বলবি প্লিজ? ডাক্তারদের কাজের কত চাপ আমি তো দেখেছি। আমার চেনা জানা সব ডাক্তারই মানে মানে সার্থক বাদ দিয়ে সব ডাক্তারই প্রায় ম্যারিড। আর তাছাড়া বিয়ের সাথে ডাক্তারির তো কোনো বিরোধিতা নেই রে বাবা। আর এটাও তো ঠিক কথা, যদি বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একই পেশাতে থাকে তাহলে তো কম্প্যাটিবিলিটিতেও কোনো অসুবিধা হয় না। আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন শ্রুত, তুই কোনো ডাক্তার ছেলেকে বিয়ে কর। দিদিভাই প্লিজ, তুই তো জানিস হয়তো অন্য কারোর কাছে এই পড়াশোনা ডাক্তার হওয়া জীবনের অনেক কিছুর মধ্যে একটা জিনিস, কিন্তু আমার জন্য তো এটাই জীবন। আমার সমস্ত পরিস্থিতি, আমার লক্ষ্য, আমার পুরো জীবন তো এই ডাক্তার হওয়ার সঙ্গেই জড়িত। আর আমাকে তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। তুই তো জানিস দিদিভাই। দিদিভাই প্লিজ প্লিজ আঙ্কেলকে সামনে নে, প্লিজ প্লিজ। দেখ উনি এত সিনিয়র একজন মানুষ, তোকে এতটা স্নেহ করেন, হয়তো রুডলি ওনাকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু কিন্তু উনি কি বলছেন সেটা শুনে আমি নিজের মতো করে কিছু একটা ঠিক করবো। কথা দিচ্ছে তোর মনের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হবে না, তবে তুই তোর মনের ইচ্ছেটাকেও চেপে রাখবি না। প্রমিস কর আমাকে। প্রমিস করছি। কেমন আছো রায়? ভালো আছি, আপনি? যেমন দেখছো। আপনি এখানে কোনো দরকারে এসেছেন? দরকারেই এসেছি, আর দরকারটা তোমার সাথে। আমার সঙ্গে আপনার কোনো দরকার থাকতে পারে বলে তো মনে হয় না। আমিও তাই ভাবতাম না, কিন্তু শেষ পর্যন্ত আমায় তোমারই শরণাপন্ন হতে হয়েছে। আপনি কি অনির্বাণের কথায় এখানে এসেছেন? না, তবে আমি অনির্বাণের জন্য এখানে এসেছি। রায়, আমি জানি তুমি আমাকে দেখে খুশি হওনি, হবার কথাও না, হয়তো বিরক্ত
আমাকে দেখে। কিন্তু বিশ্বাস করো রাই, আমার না এসে কোনো উপায় ছিল না। আমার আপনার উপর রাগ বা বিরক্তি কোনোটাই নেই, কারণ আমি আপনাদের নিয়ে কোনো কথা ভাবি না। কাজে এই কথাগুলো আমার কাছে একদমই অর্থহীন। বুঝলে? বুঝলাম রাই, তোমার জীবনে আমার উপস্থিতিটা তুমি পরিষ্কার বুঝিয়েছো। Anyway, আজ আমি কোনো কথা কাটাকাটি বা কোনো অপ্রিয় অবস্থা তৈরি করতে আসিনি। তোমার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছি। দেখুন, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। রাই, আমি তোমার বেশি সময় নেব না রাই। আমার একটাই অনুরোধ, তুমি অনির্বাণের কাছে ফিরে যাও রাই। কেন? রাই, আমি হয়তো তোমাকে পছন্দ করতে পারি, আমি হয়তো তোমার জীবনে অনেক অশান্তি তৈরি করেছি, কিন্তু রাই, অনি আর তোমার জীবনটা একটা যৌথ জীবন হওয়ার কথা, আর আমি চাই সেটাই হোক। তখন আপনি চাইতেন না যে আমরা দুজনে একসঙ্গে থাকি, আবার এখন আপনি চান আমরা দুজন যেন একসঙ্গেই থাকি। তাহলে আমাদের দুজনের এই যৌথ জীবনযাত্রাটা শুধুমাত্র আপনার উপরে নির্ভর করে বলে আপনি ভাবছেন? হয়তো আমি পুরোপুরি দায়ী নই রাই, কিন্তু আমারও তো একটা ভূমিকা ছিল, সেটা আমি অস্বীকার করি কি করে? তাই বলতে পারো রাই, সেই ভুল সেজন্য তাগিদ থেকে ছুটে এসেছি তোমার কাছে। রাই, রাই প্লিজ, প্লিজ তুমি ফিরে যাও অনেক কাছে, প্লিজ রাই। সেটা সম্ভব নয়। नया कैलॉग्स चोकोस मम्मा प्लीज ओके, पहले कुछ मल्टीग्रेन। प्लीज मल्टीग्रेन, ओके डील वाओ चोकोस यही तो है मल्टीग्रेन। मोर चॉकलेटी हाई प्रोटीन, हाई फाइबर और बिना मैदे वाला नया केलॉग्स मल्टीग्रेन चॉकोस। আপনারা কেন ভাবছেন যে আপনার জন্য কিংবা আপনাদের জন্য আমি অনির্বাণের সঙ্গে জীবন না কাটানোর সিদ্ধান্তটা নিয়েছি? আমার তো আপনাদের উপর কোনো অভিযোগই নেই। আমাকে অবিশ্বাস করেছে অনির্বাণ, আমাকে অপমান করেছে অনির্বাণ, আমাকে সন্দেহ করেছে অনির্বাণ। কাজে আপনাদের কিছু করাটা তো ম্যাটারই করতো না যদিও আমাকে অবিশ্বাস না করতো, অসম্মান না করতো, আমার উপর মানসিক টর্চার না করতো। কাজে প্লিজ দেখুন, আপনারা যদি ওকে কোনোভাবে উস্কিয়েও থাকেন তাতে কি এসে যায়? ও তো বাচ্চা নয় যে কারোর কথা না বুঝে কিছু করে ফেলেছে। ও যা করেছে নিজের বিবেচনায় করেছে। আপনি প্লিজ আপনার উপর এত দায়িত্ব বা এত চাপ নিয়ে ফেলবেন না। আর সত্যি আপনাদের এখানে থাকা কি না থাকাটা আমার কাছে গুরুত্বহীন। আর আমার মনে হয় কথায় কথায় আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি এখন আসি। রাই, রাই তুমি একেবারেই ফিরবে না? সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? ফিরতে চাই না। অন্তত পুরোনো ঘাট আর যতদিন পর্যন্ত দগদগে হয়ে আছে না স্মৃতিতে, ততদিন তো নাই। অনি ভালো নেই রাই, অনি ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাই। অনির্বাণ যখন ভালো নেই তখন তো আপনাদের ওকে এখানে একলা ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক নয়। তাকে ফেলে রেখে তো যাচ্ছি না, ওকে তোমার হাতে তুলে দিয়ে দিতে চাই আমরা। আপনার ছেলে নাবালক নয়, তাকে কারো হাতে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ইয়েস, কাম ইন। ব্যস্ত নাকি পরে আসবো? তসিফ, তুই? আরে তুই এখানে? আয় ভেতরে ভেতরে ভেতরে। আমি তো বিশ্বাসই করতে পারছি না তোকে চোখের সামনে দেখছি। তাহলে চমকে দিয়েছি বল। দারুণ চমকে দিয়েছিস। তবে তোকে কিন্তু দেখতে ফাড়াফাড়ি লাগছে, হ্যান্ডসাম লাগছে কিন্তু। ব্যাপারটা কি বলতো? বিদেশের জল হওয়া নাকি অন্য কিছু? হয়তো দুটোই, তবে আমাদের মধ্যে এক টাইমে কিন্তু তুই সব থেকে বেশি হ্যান্ডসাম ছিলিস। কিন্তু এখন কি চেহারা করেছিস নিজের? কাজের প্রেশার নাকি অন্য কিছু? আমার কথা স্যার, তুই বল কবে এসেছিস দেশে? এই তো 2-3 দিন, ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দিই। থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট তোকে এতদিন পর দেখে আমি একটু অক্সিজেন পেলাম, জানিস? তুই দাঁড়িয়ে আছিস কেন? বস তো বস বস বস, কি খাবি বল, চান্না কর। কিচ্ছু না,
কিচ্ছু খাবি না? আচ্ছা তুই হঠাৎ কলকাতায় কেন, মানে কাজের সূত্রে নাকি বেড়াতে? যদি বলি কোনোটাই নয়, আমি এসেছি স্রেফ তোকে দেখতে। আমাকে দেখতে? দ্যাটস গ্রেট। কেমন দেখি বলতো আমাকে? সেরকম জুতের নয়। আচ্ছা, তোকে এরকম বিধ্বস্ত কেন লাগছে বলতো? বিধ্বস্ত? দোষ, সারাদিন ওই চেয়ারে বসে অফিসে সব কাজকর্ম করি, আর তাছাড়া কাজের এত প্রেশার, সব মিলে একটু টায়ার্ড লাগছে। তুই আমাকে এতদিন পর দেখছিস তাই তোর এমন মনে হচ্ছে। আর তুই কি ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবি নাকি? বলবি বস, কখন থেকে বলছি বসতে, বস। বল। আমি কিন্তু বিদেশ থেকে তোর সব আপডেট রাখি। আবার বিয়ে করেছিস শুনলাম। আমি তো ইনফ্যাক্ট তোর বউয়ের সঙ্গে ফ্লার্ট করতে এসেছি। আলাপ করাবি না? তুই কিন্তু সেই একই হয়ে গেলি। হ্যাঁ, নিজে তো বিয়ে টিয়ে কিচ্ছু করবি না। আরে ধুর, বিয়ে করলে তো ফ্লার্ট করাটাই বন্ধ হয়ে যাবে। বিবেকে লাগবে না ফ্লার্ট করতে? কি দরকার ভাই? আচ্ছা কদিনের জন্য এসেছিস কলকাতায়? যেমন আসি ফর 6 উইকস। তবে এবারে আসার একটা অন্য কারণ আছে। এই বিড়ালটা বেরোলো চুলি থেকে। আমি তো খুব ভালো করেই জানতাম এই ফেমাস সার্জন তসিফ হক শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এখানে আসতে পারে না। আরে বাবা, দেশে আসার একটা কোনো ছুতো না দেখালে ছুটি এলাও করবে নাকি? তোকে আর তোর বউকে দেখতে এসেছি। সাথে একটা সার্জারির ব্যাপার আছে। আমরা একটা নতুন টেকনিকের উপর কাজ করছি। সাউন্ডস গ্রেট। তুই কলকাতা সার্জারি করবি? হ্যাঁ, আমি তো অনেকবার আগেও কলকাতা এসেছি অনেকগুলো স্পেশাল কেস নিয়ে। আমাকে দিল্লিতে বেশি আসতে হয় এই কেসগুলোর জন্য। কি কেস বলতো? স্যাড, ভেরি স্যাড। এটা একটা বাচ্চা ছেলের কেস। এজ কত হবে? হার্ডলি 16। একটা অ্যাক্সিডেন্টের পর ওর লোয়ার পোর্শনটা পুরো প্যারালাইজড হয়ে গেছে। তা ওর বাড়ির লোক আমাকে সমস্ত কাগজপত্রগুলো পাঠিয়েছিল। সেগুলো দেখে আর আমি কিছুটা নিজে পড়াশোনা করে বুঝলাম যে কেসটা এখনো হাতের বাইরে বেরিয়ে যায়নি, নাগালের মধ্যেই আছে। দেখি এখনো মনে হচ্ছে একটা আশার আলো আছে। মানে মানে ছেলেটা নর্মাল লাইফে ফিরে আসার চান্স আছে। একটা সার্জারি দরকার, তবে সেটা জটিল কিন্তু অসম্ভব নয়। আচ্ছা তুই তো এটা একটা বাচ্চা ছেলের ঘটনা বললি। আমি যদি একজন অ্যাডাল্টের ব্যাপারে এটা বলি, ধর এজ অ্যারাউন্ড 35, বছর 3 আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে, তাকে সার্জারি করে কিছু করা যেতে পারে? সেটা তো ভাই কেস ডিটেলস না দেখে বলতে পারবো না। ডিপেন্ড করছে কি কন্ডিশন আছে এখন তার উপর। কেন বলতো, তোর চেনা কেউ এরকম আছে নাকি? তুই দেখবি একবার, মানে আমি তোর কাছে পাঠাবো, তুই দেখতে পারবি? আগে বল, তোর চেনা কেউ, মানে ক্লোজ? আমার চেনার খুবই ক্লোজ। দেখ কলকাতায় সব ভালো জায়গায় ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা হয়েছে, বাট বিশেষ কিছু করা যায়নি। তুই যেহেতু এই ধরনের কেস হ্যান্ডেল করছিস, তাই ভাবলাম যে তোর যদি সময় হয় তাহলে তুই একবার দেখতিস। তোর সময় হবে? আজ বিকেলে একবার তুই আসতে বলতে পারবি? বাড়িতেই থাকবো, আমি একবার দেখতে চাই ওনাকে। থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। তুই তো ফর্মালিটির বন্যা বইয়ে দিলি রে। আরে আগে দেখতে দে কেসটা কি। আচ্ছা তুই শোন, একটা কাজ কর, তুই ওনাকে আমার নাম্বারটা দিয়ে দে, মেসেজ করে বলবি একটা ফোন করতে, তখন আমি ওনাকে টাইমটা কনফার্ম করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ফ্যামিলিটা বেঁচে যাবে জানিস তো যদি মানুষটাকে ভালো করে তোলা যায়। আরে বাবা, অত থ্যাঙ্কস দিস না। এরপরে তোর বউকে নিয়ে ভেঙে গেলে তখন তো গাড়িও দিতে পারবি না। আচ্ছা বলতো, ম্যাডামের সঙ্গে কবে আলাপ করাবি? ডিনারে ডাকবি নাকি লাঞ্চে নিয়ে যাবি? কে জানে সেটা কোনোদিনও সম্ভব হবে কিনা। মানে আমি আবার সবকিছু এলোমেলো করে ফেলেছি জানিস। স্কুলে তোরা বলতিস না যে আমি সবকিছু বুবলেট করে ফেলি, সেম এবারও সবকিছু বুবলেট করে ফেলেছি। সে চলে গেছে অভিমান নিয়ে। হোয়াট? ইয়েস। আচ্ছা এসব কথা পরে হবে, চল লাঞ্চ করবি তো? চল, এটা ভালো আইডিয়া। অফিস তো বেশ দারুণ জাকিয়ে করেছিস। তার মানে পকেট তো পুরো ভরাই আছে। আজকে তোর পুরো পকেট ফাঁকা করেই আমি ছাড়বো। আর লাঞ্চ করতে করতে তোর গুবলেটের ব্যাপারটা শুনবো। হুম, চল চল। হ্যাঁ বলছো এসব সম্ভব? হ্যাঁ, না না, আমি ডাউট করছি না, আসলে মানে সায়েন্স এত উন্নত হয়ে গেছে, যে কোনো কিছু সম্ভব, যে কোনো কিছু। আর কি বলতো, এখানকার ডাক্তাররা বলেছে তো যে আমি আর ঠিক হবো না, তাই জন্য আর কি। না না, আমি একদম নেগেটিভ ভাবছি না, একদম নেগেটিভ ভাবছি না, একদম। আসলে বাড়িতে থাকতে থাকতে না, মানে ওই একই দিকে মাথা চলে যায় সব সময়। চুপচাপ এই হুইল চেয়ারে বসে থাকি, একটা অর্থহীন জীবন হয়ে গেছে। শোনো অনির্বাণ, আমি তোমাকে বলছি, যদি এটা সত্যি হয় না, আমি
আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। না 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 না, স্রোত রায় আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। কিন্তু মিষ্টিকে বলতে হবে, মিষ্টি ছাড়া আমি অচল। ওকে তো আমি সব বলি, আমার ওকে 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 জানাতেই হবে। হ্যাঁ আমি তো বলে দেবো, ওকে বলে দেবো, ও যেন কাউকে কিচ্ছু না বলে, কিচ্ছু না। এত কিছুক্ষণ পরেও তুমি যে আমার ব্যাপারে এত ভাবছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। আমি হ্যাঁ আমি এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, এক্ষুনি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। অনির্বাণের সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ অনির্বাণের সাথে কথা বলছিলাম। কি বলছিল সে? নিশ্চয়ই রায়কে নিয়ে ঘ্যান ঘ্যান করছিল। না না, রায় কিন্তু এখন অন্তত যাবে না। তুমি আবার কোনো কথা টথা দিয়ে বসো না। আরে না, রায়ের ব্যাপারে কথা বলছিল না, আমার সাথে কথা হচ্ছিল, আমাকে নিয়ে কথা হচ্ছিল। তোমাকে নিয়ে? হ্যাঁ, মানে? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমি তোমাকে এই কথাটা বলতে পারি, তোমাকে প্রমিস করতে পারি যে তুমি এই ব্যাপারটা কাউকে বলবে না, কাউকে না, স্রোতকেও বলবে না। হ্যাঁ, রায় স্রোত কাউকে। কি এমন কথা বললো অনির্বাণ তোমাকে, তাও আবার তোমার ব্যাপারে, যেটা আমি ওদের বলতে পারবো না? আমার তো অদ্ভুত লাগছে। মিষ্টি, আমি তো মেনেই নিয়েছি যে আমার বাকি জীবনটা হুইল চেয়ারেই কাটবে, কিন্তু অনির্বাণ বললো ওর একজন ডাক্তার বন্ধু আছে, তৌসিফ হক, বিরাট বড় সার্জন। সে নাকি এরকম সার্জারি আগেও করেছে। মিষ্টি বিরাট বড় ডাক্তার, কানাডায় থাকে, এখানে এসেছে এরকমই একটা অপারেশন করতে। অনির্বাণের খুব খুব ভালো বন্ধু। শোনো না, অনির্বাণ আমার কথা ওনাকে বলেছে, উনি বলেছে আমার সাথে দেখা করবে। সার্জারিতে তোমার পা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার জন্য ওনার কাছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বুঝলে? তুমি প্লিজ মিষ্টি, তুমি রায়কে কিছু বলো না এই ব্যাপারটা, প্লিজ দয়া করে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, যে রাই এই ব্যাপারে কেন বাধা দেবে? তোমাকে ঠিক করার জন্য তো ওই এতদিন কত কিছু করেছে, ডাক্তার বদ্যি, যে যেখানে বলেছে সেখানেই ছুটে গেছে। তুমি বুঝতে পারছো না, রায়ের অসুবিধা হতেই পারে, রায় বাধা দিতেই পারে, কারণ ডাক্তার অনির্বাণের বন্ধু। রায় ভাবতেই পারে যে অনির্বাণের এখানে স্বার্থ আছে, কিন্তু আমি তোমাকে বলছি অনির্বাণের কোনো স্বার্থ নেই। অনির্বাণ শুধুমাত্র ফোন করেছিল আমার সাথে কথা বলার জন্য। Only concerned about me, আমার ব্যাপারে কনসার্ন ছিল অনির্বাণ। রায়ের ব্যাপারে একটাও কথা হয়নি। প্লিজ এই ব্যাপারে আর কাউকে কিচ্ছু বলো না, রায়কেও কিছু বলো না। আমি নিজের পায়ে উঠে দাঁড়াতে চাই, তুমিও তো চাও, বলো তুমি চাও না? হ্যাঁ, যে আমি উঠে দাঁড়াই, আবার কাজ করি, আবার অফিস জয়েন করি, আমি আবার হাসি মুখে বাঁচি, তুমি চাও না বলো? আমার থেকে বেশি যেটা কেউ চায় না সেটা তুমি কি ভালোভাবে জানো? শুধু এত বড় একটা কাজ করবো রাইকে না জানিয়ে, খরচারও তো একটা ব্যাপার আছে। বাবা, আমার ওর সাথে কথা হয়ে গেছে, অনির্বাণের সাথে, বলেছে কোনো টাকা লাগবে না, আর শালা হিসাবে ও এইটুকুনি ফেভার করবে বলেছে। হ্যাঁ, তুমি প্লিজ রাইকে কিছু বলো না, এইটুকুনি ফেভার ওর কাছ থেকে নেওয়াই যায়। আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না মিষ্টি। এর জন্য তুমি যদি আমাকে সুবিধাবাদী, লোভী, যা তাই ভাবতে পারো, কিন্তু আমি এই সুযোগটা আর হাতছাড়া করতে চাই না। না বিক্রম, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ওসব কিচ্ছু ভাবছি না। আমার শুধু মনে হচ্ছে যে একে না বলাটা ঠিক হচ্ছে না। রাইকে না বলাটা ঠিক হচ্ছে না? আমি আগে মেসেজটা পাঠিয়ে দিই, দেখি অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা। শুধু রাই কেন করছো? কি আমার গার্জিয়ান নাকি? মিষ্টি, আমি কিন্তু বলে রাখছি, যদি রাই এখানে বাধা দেয়, আমি কিন্তু নিজেকে শেষ প্রমাণ করলাম। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারি।
বলছি মাকে কি বলবে? মাও তো ওকে বলে দিতে পারে। মা বলবে না, মা বলবে না। আমি মাকে বুঝিয়ে বললে মা বলবে না। তুমি প্লিজ কিছু বলো না। এই দেখো তো, মিষ্টি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আজকে সন্ধ্যেবেলায় যেতে বলছে। মিষ্টি প্লিজ 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 রায়কে কিচ্ছু বলো না। আমি আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে চাই। এইটুকুনি হেল্প করো আমায় প্লিজ মিষ্টিকে। নিজের ভুলগুলোকে ঠিক করতে হবে রে, আমার নিজেকে শুধরে নিতে হবে রে। আর তার জন্য আমার তোমাকে আমার পাশে চাই, আমার সঙ্গে চাই। অনেক ভালো নেই রাই, অনেক ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাই। কি করবো আমি অনির্বাণ? কি বলে নিজের মনকে বোঝাবো? আজ তোমার মা যে কথাগুলো বলেছিলেন সেগুলো বিশ্বাস করে ফিরে যাই। তুমি ভালো নেই, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু সে ভালো না থাকার দায় কি আমার? তুমি কি নিজেই সেই পথ বেছে নাওনি? হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এটা তো আমারই তোমাকে জিজ্ঞেস করার কথা রায়পূর্ণা। তুমি কেমন আছো মা? আমি একদম ঠিক আছি আঙ্কেল, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আমার। বাহ, এটা শুনে ভালো লাগে। তুমি অফিসে জয়েন করেছো, নর্মাল লাইফে ফিরে গেছো, এটা জেনে আমি শান্তি পেয়েছি। এই সব কিছু তো আপনার জন্য সম্ভব হয়েছে আঙ্কেল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি সত্যি বলছি আঙ্কেল, ধন্যবাদ দিলে হয়তো খুব ছোট হয়ে যাবে, আমি তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার জন্য, স্রোতের জন্য যা করেছেন, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই রে, প্রত্যেকবার কল করে তুমি যদি এভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো তাহলে তুমি লজ্জায় পড়ে যাই, তাই না? আসল কথা হলো তোমার ভালো হয়ে ওঠার ইচ্ছে আর ডাক্তারের হাত যশ, এই দুটো কারণে তুমি এত তাড়াতাড়ি সেরে উঠেছো। আমি সত্যি সেভাবে কিছু করিনি। না আঙ্কেল, আপনি কি করেছেন সেটা আপনি বিনয়বশত উড়িয়ে দিতে চাইলেও আমি তো পারবো না। সর্বনাশ, এরকম ভারী ভারী কথা শুনতে হবে জানলে আমাকে তো ফোন করার আগে অনেকবার ভাবতে হবে। কোথায় ভাবলাম যে খুশির কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন না কি বলতে ফোন করেছিলেন। বলছি, কালকের কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, বৌমনি আর আমি সময় মতো চলে যাব, চিন্তা করবেন না। আরে শুধু তোমরা আসলে কি করে হবে, তাকেও তো আনতে হবে, তাই না? তিনি আবার বসা টসা করে ঘরে বসে থাকলে তো মুশকিল। তা একটু বসা করেছে বটে, কিন্তু ওটা নিয়ে ভাববেন না, আমি ভরসা দিচ্ছি আপনাকে, ওকে ঠিক মানিয়ে গুছিয়ে আমরা নিয়ে চলে যাব। বেশ, তাহলে তোমার উপরেই আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। আচ্ছা, তোমার মাকে আঙ্কেল বলছি, এখনই কি মাকে নিয়ে যাওয়াটা খুব খুব জরুরি? মানে কথাবার্তা একটু এগুলো না হয়। আসলে আঙ্কেল, মা এখন সব বিষয়ে এত দুশ্চিন্তা করেন, আগে থেকে কিছু জানাতে ভয় হয়। ঠিক ঠিক, এটা তুমি বিচক্ষণের মতো কথা বলেছো। ওনাকে জানানোর আগে আমরা এদিকটা একটু এগিয়ে নিয়ে যাই। আগে তো মিয়া বিবি রাজি হোক। আঙ্কেল একটা কথা বলবো?
কিছু মনে করবেন না? হ্যাঁ বলো না, এত সংকোচে কি আছে? আচ্ছা, আপনার মনে হয় তো আঙ্কেল আমি স্রোতের সাথে যেটা করছি সেটা ঠিক করছি? ওর ডাক্তারির থেকে আমার এইটাতে বেশি জোর দেওয়াটা কি ঠিক হচ্ছে আঙ্কেল? একেবারে ঠিক হচ্ছে। শোনো, প্রথমে ঘোড়াকে খানিকটা জোর করে জলের কাছে আনতে হয়, তারপর দেখতে হয় সে জল খাচ্ছে না খাচ্ছে না। তবে তাই একটা কথা তোমাকে বলতে পারি, ইনফ্যাক্ট অ্যাসিওর করতে পারি যে তোমার বোনের ডাক্তারি পড়া কোনোভাবে এফেক্টেড হবে না। আমি যাকে ছেলে বেঁচেছি সে স্রোতের পক্ষে বেস্ট। ভরসা আমার আছে আঙ্কেল। শুধু স্রোত নয়, আমিও আপনাকে বাবার মতো ভরসা করি। রাই, বর্ষা যখন করো তখন বিশ্বাস রাখো তোমার বোনের কোনো ক্ষতি আমি করবো না। তো কাল চলে আসছো তো? একদম। কালকে তাহলে আপনার বাড়িতে দেখা হচ্ছে। মিয়া বিবি, তোমাদের এবার আমি কিরম পাকড়াও করি দেখো। এই রে, বৃষ্টি আসবে নাকি? ইস, আকাশে তো পুরো মেঘ হয়ে গেছে। হে ঠাকুর, বাড়ি পৌঁছাবার আগে যেন বৃষ্টি না নামে। ছাতাটাও আজ বাড়িতে ফেলে এসেছি। ধুর, আজ এত দেরি হয়ে গেল। বৃষ্টিতে আটকে গেলে তো মা খুব চিন্তা করবে। এ বাবা, ফোনটাতেও তো বেশি চার্জ নেই। আটকে গেলে তো জানাতেও পারবো না বাড়িতে। অটো, অটো, দাঁড়ান, 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 দাঁড়ান। অটো, অটো, দাঁড়ান, 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 দাঁড়ান। ইস, পুরো ভিজে গেলাম। এখন বাড়িতে গিয়ে জলে পড়লেই গেল। একটা অটোটাও তো দেখতে পাচ্ছি না। ইডিয়েট কোথাকার! দেখে দেখে জলের উপর দিয়ে যাবে। ভিজিয়ে দিল পুরো। ধুর! আরে দিদি এখানে দাঁড়িয়েছেন কেন? ও বাবা, নিখিলদা তুমি? আপনি তো ভুলে গেছেন, নিশ্চয়ই বাড়ি যাবেন। গাড়িতে বসে আপনাকে পৌঁছে দিচ্ছি বাড়িতে। না, তুমি চলে যাও। আমি অপেক্ষা করছি। আমি অটো করে চলে যাবো। রাস্তা ফাঁকা হয়ে গেলে কিচ্ছু পাবেন না, আপনি গাড়িতে বসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। নিখিলদা কাকুর এদিক দিয়ে যেতে হলো। হে ঠাকুর, আমি তার কি ক্ষতি করেছি বলে তো? যার বাড়িতে গাড়ি এলো, সেটা আমি কি? আচ্ছা, বলতে কি মনে হচ্ছে নাকি না? বুঝতেই পারছি না। এদিকেই বা এলো কেন? উনি কি মনে করছেন না তো? নিখিলদা, তুমি একা আছো না গাড়িতে অন্য কেউ আছে? আমি আছি। কেন তোমার কাছে উঠতে আপত্তি আছে? নিখিলদা, তুমি চলে যাও। একটু পরে উঠে যাবে, আমি চলে যাবো। এটা কি অসম্ভব কথা? তুমি এখানে নিশ্চয়ই বিধি নাকি? যাবো না তো। আপনি যান, আমি অন্যদিকে যাবো। মানে তো কি? একদম বেয়াদবি করবে না। তুমি দেখছো না, তুমি যেতে পারছো না আমাদের জন্য। Continuously horn দিয়ে শুধুমাত্র আমাদের দেখতে পাচ্ছ না। আমরা তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমি তো অন্য কোথাও তোমার জন্য অপেক্ষা করবো না। চলে এসো, এসো বলছি। আমি চলে যাবো। আপনি আমার গাড়ি দিয়ে রাস্তা পার করে বের করছেন। এবার আপনিই বুঝুন আপনি কি করবেন। নিখিলদা, বলছেন ডাক্তারবাবু
আমি বৃষ্টিতে বৃষ্টিতে যতটা ভিজবো তুমি ঠিক ততটাই ভিজবে। তুমি গাড়িতে বসো, সকালে সব ব্যাপারে মতামত আছে। এই যে এই তো উঠে এসো। এই মেয়ে আমাকে নামিয়ে ছাড়তে দিচ্ছে। মেয়েটার মাথা খারাপ নাকি কে? রাস্তা দিয়ে আস্তে যেতে পারতো, নিরাপদে যেতে পারতো, নিজের পক্ষে শৌচটাও যেতে পারতো না। এই লোকটা যত দোষ আমার কপালে। আচ্ছা, গাড়িতে ছাতা আছে? ছাতা মানে দাদা ছাতা নেই গাড়িতে। তোরা কি করো বলো তো? বর্ষাকালে একটা ছাতা রাখবে না গাড়িতে? সব কি আমাকে বলে দিতে হবে? দাদা আপনাকে বললাম আপনি বেকার বেকার ভাবছেন, আমি কিন্তু নিয়ে আসছি না। ও তোমার কথা শুনবে না, ও কারোর কথা শোনে না। ও বড্ড জেদি মেয়ে, মেয়েলি জেদ ওর। এখন যদি আমি ওকে ইগনোর করে এখান থেকে চলে যাই, বাবা যদি সেটা জানতে পারে আমাকে বকাবকি করবে। এই বাপ আর মেয়ে দুজনেই সেম জেদি, সেম আমার। যাবো না, কিছুতেই যাবো না। এই খারুর স্টেশনে কিছুতেই যাবো না, মেরে ফেললেও যাবো না। কেন যাবো আমি ওর সাথে? দেখি না কি করে আমাকে গাড়িতে তোলে। আমি বৃষ্টিতে ভিজছি, তাতে ওনার কি? এমনই কপাল যে একটা অটো পর্যন্ত আসছে না এদিকে। কি হলো? দেখতে পাচ্ছ না কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি? কখন থেকে বলছি আমার গাড়িতে উঠে আর শুনতে পাচ্ছ না, তুমি কানে কথা যাচ্ছে না? না, আমার কানে কথা যাচ্ছে না। আমার কানে না তালা লেগে গেছে। কি একটা না অদ্ভুত ব্যাপার হয়েছে আমার কানের সঙ্গে। তবে আপনি তো শুনতে পাচ্ছেন, আপনার কানে তো কথা যাচ্ছে। আমি তো বলে দিয়েছি আমি যাব না। আমি তো বলিনি আপনাকে আমার জন্য অপেক্ষা করতে। আপনি এখানে কি করছেন বলুন তো? আমি এখানে কি করছি তার জল দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? কি? না থাক, আপনি শুনলে হয়তো আমাকে মেরেই ফেলবেন। আমার কানটা খোয়ানোর না প্রয়োজন নেই। তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে স্টুপিডের মতো কথা বলবে নাকি? তোমার যা বলা আছে তাড়াতাড়ি বলো। তার আগে আপনি বলুন তো, আপনি কি এদিকে কোনো কাজে এসেছিলেন? তার আগে তুমি বলো, তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? ক্লাস তো শেষ হয়ে গেছে সে কখন? আমি এখানে টিউশন পড়াতে আসি। তুমি থাকো অত দূরে আর টিউশন পড়াতে এখানে আসো? এখানে এরা ভালো টাকা দেয়, সেটা আমার দরকার। বুঝলাম। তা এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে কেন? ওমা, আপনি খেয়াল করেননি বৃষ্টি পড়ছে তাই আমি ভিজছি। ইনফ্যাক্ট আপনিও তো ভিজছেন। আপনি বোধহয় বুঝতে পারেননি, তাই না? চুপ! একদম বাঁচালো তো করবে না। এত বড় মেয়ে বাঁচালো তো ভালো না। চুপচাপ আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে দেবো। আমি তো বললাম আমি যাবো না। আপনি শুনতে পাননি? আপনি যেখানে যাচ্ছিলেন যান। আরে আচ্ছা মেয়ে তো তুমি, এই অকারণ জেদের মানে কি? স্যার, আপনি একটুও বুঝতে পারছিলেন না যে আপনি আমার উপর জেদ করছেন? কেন জোর করছেন আমাকে? আমি বৃষ্টি পড়ছিল বলে গাছটার তলায় এসে দাঁড়ালাম। আপনার সঙ্গে বকবক করতে গিয়ে না অটো পেলাম না। একটা অটো পেয়ে যেতাম এতক্ষণে। এটা তো আমার জীবনে কোনো দরকার ছিল না। উফ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার উপর হম্বিতম্বি করছেন। কেন করছেন বলুন তো? আমার গাড়িতে না যাওয়ার কারণটা কি? আমার ইচ্ছে নেই, এটাই আমার কাছে যথেষ্ট কারণ। রোদ, জেদ কিন্তু ভালো, কিন্তু তুমি যেটা করছো সেটাকে বোকামো বলে। দেখো, বিং এ ডক্টর, তুমি যদি এভাবে বৃষ্টিতে ভেজো তাহলে তোমার জ্বর হবে, তুমি কলেজে আসতে পারবে না, ক্লাস কামে হবে, সেটা কি ভালো হবে? স্যার, আপনি কেন ভিজছেন বলুন তো? গাড়ি থেকে নেমে এসে গাছতলায় দাঁড়িয়ে কেন ভিজছেন? জ্বর তো আপনারও হতে পারে। আর আপনার জ্বর হলে আপনার ক্লাস পড়ানো মিস হয়ে যাবে, তাতে তো স্টুডেন্টদের ক্ষতি হবে। আপনার এই চিন্তাকেও তো বোকামো বলে। আপনি চলে যান স্যার, মনে করুন আপনি আমাকে দেখতেই পাননি। সেটা যে সম্ভব না তুমি বুঝতেই পারছো। আর এইভাবে বৃষ্টির দিনে গাছতলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয় তো। জানি তো এই গাছতলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। হারু ঘোষ তো এভাবেই মারা গেছিল। এই হাড়ু ঘোষটাকে? সে কি আপনি গল্পের বই পড়েন না? খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে হেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশের দেবতা সেখানে তাহারে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর কাঁচা পাকা চুল আর বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসে পুড়িয়া গেল। মানিক বন্দ্যোপাধ্যায় তো এভাবেই লিখে দিয়েছিলেন একটা মানুষের বাজ পড়ে মরে যাওয়ার কথা। আচ্ছা, এটা কোন গল্পের লাইন বলুন তো? প্রথম লাইনটা শুনেই তো বলে দেওয়া উচিত ছিল। এখানে কি আমার বাইবা হচ্ছে না? জানেন না বলে দিতেই পারেন। পুতুল নাচের ইতিকথা সব বাঙালিরই জানা উচিত। রোদ, যথেষ্ট হয়েছে। এই বৃষ্টির সময় গাছতলা নিচে দাঁড়িয়ে রোমান্টিসিজম করতে হবে না তোমার। গল্প শুনে ভয় পেলেন নাকি? দেখো, তুমি যাবে, আমি অন্য ব্যবস্থা করবো। কিরকম ব্যবস্থা?
আশ্চর্য, তোমার মজা করতে ইচ্ছে করছে? আমাকে ইডিয়েট বলে তুমি এখন নিজে ইডিয়েটের মতো কাজ করছো। আমি আপনাকে কখন ইডিয়েট বললাম? তুমি কি ভেবেছো তোমার চিৎকার করে বলা কথাটা আমি শুনিনি? আমি ঠিক শুনতে পেয়েছি। মানে? যখন নিখিলরা ভুল করে তোমার গায়ে গাঁদা জলটা ছেটালো তখন। ও, ওটা তো যে গাড়ি চালাচ্ছিল তাকে বলেছি, আপনাকে তো বলিনি। দেখুন না, হঠাৎ করে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে আমাকে পুরো ভিজিয়ে দিল, সেই কারণেই মুখ থেকে বেরিয়ে গেছে। রোজ, আর আমি তোমাকে একবার বলবো, তুমি যাবে কি না? হাজারবার জিজ্ঞেস করলেও আমার জবাব পাল্টে যাবে না। আমি তো বললাম আপনি যান। বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগছে, আমি ভিজবো। আপনি যান, মিটে গেল। রোজ, তুমি বেরো। আর বেশি কথা না বলে গাড়িতে উঠে এসো। আসছি আসছি। বাবা বলো না, কি বৃষ্টি হলো। হ্যাঁ, রাস্তায় যা জল জমেছে কিচ্ছু পাচ্ছিলাম না আমি একটা। রোজ রোজ তোর এত দেরি হয়। আজকে এখন দেখলি যে বিকেল বিকেল বৃষ্টিটা নামছে, কালো করে এসছে আকাশটা, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারলি না মা? কি বললি বলো তো তোমাকে? এতদিন ওরা আমার চাকরিটা রেখে দিল, এখন ওদের প্রথম আমি কয়েকটা দিন তো 8 ঘন্টা বেশি দেবো না বলো? সে তোকেও তো ভাবতে হবে। চাকরি যখন দিয়েছে তখন 3 মাস তোকে ঠিক খাটিয়ে নেবে, টাকাটা উসুল করতে হবে না? এমনি এমনি কি ওর উপকার করে না রে মা? এমনি এমনি না হলেও প্রয়োজনের সময় যে ওরা আমার পাশে ছিল এটা তো আমি অস্বীকার করতে পারি না। তুই কি নিজেকে এখনো পুরোপুরি সুস্থ বলতে পারিস? তুই বল, দুর্বলতাটা এখনো কাটেনি। সে কত রাত হলো ফিরতে, কখন খেয়েছিস, কতক্ষণ ধরে পেটটা খালি? ডাক্তার এগুলো করতে বারণ করেছে রাই। তুই আবার বসে পড়লি কেন? যা, শাড়ি টাড়ি এগুলো ছাড়, খাবার দাবার বানাই তোর জন্য। বৌমনি বাড়িতে নেই? মা তো বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে? মানে মা, দাদা ভাইয়ের আবার কিছু হয়েছে নাকি? কই বৌমনি তো আমাকে কিছু জানালো না? না না না, শরীর টরীর খারাপ হতে যাবে কেন? শরীর ঠিকই আছে, এমনি ঠিকই আছে। আমি বুঝতে পারছি না তাহলে ডাক্তারের কাছে গেল কেন? এখন তো ডাক্তারের কাছে